হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য বলতে কী বোঝো, এই 4 মার্কসের প্রশ্নটি আলোচনা করব। আর তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে তোমাদের যে প্রশ্নগুলো তোমরা দিয়েছি সাজেশানে তার উত্তর দেওয়ার জন্য। তো আমি তোমাদের কথা দিচ্ছি, এবার থেকে তোমাদের কিন্তু পার্ট টু পার্ট প্রতিদিনই বা প্রতিনিয়ত তোমাদের কিন্তু প্রতিদিন তোমাদের কিন্তু একটি করে ভিডিও কিন্তু অবশ্যই আপলোড করা হবে। আর যা আগের ভিডিও দেখোনি তোমাদের কিন্তু একটি প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে সাজেশান, সিলেবাস, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সেকেন্ড সেমিস্টারে সব দেওয়া আছে। এমনকি প্রথম অধ্যায় অনেক প্রশ্নের উত্তরও করে দেওয়া আছে। এইভাবেই তোমাদের কিন্তু, যেহেতু তোমাদের মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই তোমাদের কিন্তু আমি পার্ট টু পার্ট এভাবেই তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদের কিন্তু এবারে নোটস দেওয়া শুরু করব। এই আজ থেকে শুরু করলাম, মানে প্রতিদিন তোমাদের কিন্তু দেওয়া শুরু হবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের এই যে প্রশ্নটা, ভূমিকা। খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ইউরোপে সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ ঘটে। তবে সামন্ততন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো প্রথম পয়েন্ট দেখো, কেন্দ্রীয় শক্তির দুর্বলতা। মানে কেন্দ্র, মানে ধরো আজকের দিনে যেমন ধরো প্রধানমন্ত্রী বসে আছে কেন্দ্রে, ঠিক তেমন সেই সময় রাজা বসত। তো এই হচ্ছে ব্যাপারটা, যে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা পয়েন্টটা। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কোনো শক্তিশালী কেন্দ্রীয় যে শক্তি, রাজার কিন্তু সেরকমভাবে কিন্তু পাওয়ার বা ক্ষমতা কিন্তু ছিল না। ফলে সামন্ত প্রভুরাই হয়ে উঠেছিল সেই সময় শক্তির আধার। সাধারণ মানুষ থেকে শুরু করে কেন্দ্রীয় শাসকও সবাই কিন্তু এই সামন্ত প্রভুদের উপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছিল। তো এরকমই ছিল একটা ব্যবস্থাই সামন্ততন্ত্র ব্যবস্থা, যেখানে কিন্তু রাজার থেকে সামন্ত প্রভুদের কিন্তু ক্ষমতা কিন্তু অনেকটাই কিন্তু বেশি ছিল। সেটা কিন্তু আমরা প্রথম পয়েন্টে জানতে পারলাম, যে যেহেতু রাজার ক্ষমতা সেই তুলনা নয়, তো সেই সময় কিন্তু সামন্ত প্রভুরাই হয়ে উঠেছিল কি মূল ক্ষমতার আধার। তাদের উপর কিন্তু সাধারণ মানুষ থেকে রাজা সবাই কিন্তু নির্ভরশীল করত। নেক্সট দেখো, কৃষি অনগ্রসরতা। মানে কৃষি সেই মধ্যে পিছিয়ে ছিল। প্রখ্যাত ঐতিহাসিক মরিস ডব তিনি একটা কথা বলছেন, যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, এই যে ব্যবস্থা ছিল সেখানে কৃষি প্রযুক্তি বলো বা সম্বিভাজন বলো, এই সমস্ত কিছু ছিল কি নিম্নমানের, অত্যন্ত নিম্নমানের। সেই সময় কিন্তু কোনো উন্নত প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হয়নি, বা সামন্ত প্রভুরাও কিন্তু উন্নত মানের কৃষি প্রযুক্তি তারা যে ইউজ করবে, ব্যবহার করবে, সেরকম তাদের মধ্যে কিন্তু কোনো রকম উৎসাহ ছিল না। যার ফলে যে উৎপাদনটা হতো, সেই উৎপাদন কিন্তু জনসংখ্যা অনুপাতে কিন্তু অনেকটাই কিন্তু কম হতো। ঠিক আছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু প্লেলিস্টে যাবতীয় ভিডিও আপলোড করে দেওয়া আছে। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো দ্বিতীয় অধ্যায় থেকে, আমি দেখো তোমাদের বললাম কি পার্ট টু পার্ট দেবো। আগে দ্বিতীয় অধ্যায় শেষ করে তারপর তোমাদের কিন্তু আমি তৃতীয় অধ্যায় ধরবো। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কোন ধরনের প্রশ্ন চাইছো আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য সেই ধরনের প্রশ্নের কিন্তু উত্তর যতটা সম্ভব তাড়াতাড়ি নিয়ে আসবো, এবং যে প্রশ্নের জন্য সবাই বেশি কমেন্ট করবে সেই প্রশ্নের উত্তর তোমাদের জন্য আমি তোমাদের জন্য কিন্তু আগে নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের পারা, ম্যানোর ব্যবস্থা। দেখো, ম্যানোর ব্যবস্থা হচ্ছে কি সামন্ততন্ত্র ব্যবস্থার কিন্তু প্রধান একটা বৈশিষ্ট্য বলতে পারো। কীরকম? দেখো, সামন্ততন্ত্রে উৎপাদন ক্ষেত্র হিসাবে গ্রামগুলোকে কেন্দ্র করে এই ম্যানোর ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছিল। বললাম না, গ্রামকে কেন্দ্র করে এই ব্যবস্থা গড়ে উঠেছিল। ঠিক আছে, এই ব্যবস্থা কি হতো না, সামন্ত প্রভু তার ম্যানোরের অন্তর্গত যে গ্রামগুলোকে নিয়ে ম্যানোর গড়েছে না, তার সকল ভূমিদাস আছে, কৃষকের ওপর শাসন এবং বিচার সংক্রান্ত যাবতীয় সে কিন্তু অধিকার ভোগ করতো। কে না, সামন্ত প্রভু। এর বিনিময়ে ভূমিদাসরা বহিঃশত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা ও জীবন ধারণের অধিকার লাভ করত। ঠিক আছে, শুধু তাই নয়, সামন্তবাবু তার ম্যানর হাউসকে কেন্দ্র করে ভূমিদাস ও মুক্ত কৃষকদের নিয়ে উৎপাদন ব্যবস্থাও কিন্তু পরিচালনা করত। ঠিক আছে, আসবো নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট দেখো, যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব। ঠিক আছে, যেহেতু 4 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে পয়েন্ট লিখতে হবে, এবং 3 নম্বর প্রশ্ন তোমাদের 3টে পয়েন্ট তোমার লিখবে। কেমন? রাজনৈতিক বিশৃঙ্খলা। কি বললাম? লাস্ট পয়েন্ট হচ্ছে কি যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব। রাজনৈতিক বিশৃঙ্খলা মানে যেহেতু রাজা ছিল না, সেই সময় একটা বিশৃঙ্খলময় পরিস্থিতি ছিল। তো বিশৃঙ্খল ফলে কি হয়, সামন্ত সময়ে নাইট নামে পরিচিত ছিল কি এক ধরনের যোদ্ধা শ্রেণীর কিন্তু অস্তিত্ব। নাইট মানে কারা? নাইট হচ্ছে তারা যারা
যোদ্ধা শ্রেণী, সেই সময় রাজনৈতিক বিশ্লেষণে দেখা দিত। যেহেতু কোনো রাজা ছিল না, তাই সেই সময় কি হচ্ছে না, সেই যুগে কিন্তু নাইট নামে পরিচিত যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব কিন্তু একটা অনিবার্য হয়ে পড়ে। সুশিক্ষিত যোদ্ধারা শিবালয়ের বিরুদ্ধে তারা কিন্তু আদর্শ মেনে চলতো। মানে কীরকম না, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে তারা কিন্তু চাইলে তারা কিন্তু নিজেদের জীবনও তারা কিন্তু দিয়ে দিতে পারত। এই যে বীরত্বের আদর্শই কিন্তু বলা হচ্ছে শিবালয়ের আদর্শ বলা হচ্ছে। তারা কিন্তু নিজেদের তারা কিন্তু জীবন দিতেও তারা কিন্তু পিছপা হতো না। তো এরকম শ্রেণীর কিন্তু একটা অস্তিত্ব ছিল যোদ্ধা শ্রেণীর, সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থা। ঠিক আছে, এছাড়াও কিন্তু বলা হচ্ছে কি অধীনস্থ কৃষক শ্রেণীর অস্তিত্ব ছিল, শোষণমূলক কর ব্যবস্থা ছিল ব্যবস্থায়। এভাবে কিন্তু ইউরোপে সামন্ততন্ত্রকে কিন্তু একটা পূর্ণ মাত্রায় কিন্তু বিকশিত করতে কিন্তু সহায়তা করেছিল। ঠিক আছে, কি বললাম? তো এই ছিল তোমাদের কিন্তু সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পারলে কিনা, আর কোন ধরনের তোমরা ভিডিও চাইছো দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই কমেন্টে জানিও। কারণ দেখো তৃতীয় অধ্যায় বললাম যে পারবো না, আগে দ্বিতীয় অধ্যায় আমরা কভার করবো, তারপর তোমরা কিন্তু তৃতীয় অধ্যায় তোমাদের দেওয়া শুরু করবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই।